সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আপনারা দেখছেন ইন্সপায়ারিং বাংলাদেশ প্রেজেন্টস হার স্টোরি। আপনারা জানেন যে দেশ ও দেশের বাইরের সাধারণ এবং অসাধারণ সব নারীদের গল্প নিয়ে আমাদের এই আয়োজন হার স্টোরি, এবং আপনারা দেখতে পাবেন এই অসাধারণ সব নারীদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের সাফল্য গাথা এই অনুষ্ঠানের মাধ্যমে। আর আপনারা এই শোটি দেখতে পাবেন news360bd.com এবং ইন্সপায়ারিং বাংলাদেশের ফেসবুক পেজে। আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে এই নারীদের সাফল্য গাথা তুলে ধরতে চাই, কারণ যেন অনেক অনেক নারীরা, হাজারো নারীরা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে অনুপ্রাণিত হতে পারে। আর আমাদের আজকে এই জন্য এই হাজারো নারীদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদের অনুষ্ঠানে আজকে যে অতিথি আছেন তাকে সবাই চেনেন। তিনি অনেক জনপ্রিয় মুখ, পর্দার সামনের একজন জনপ্রিয় উপস্থাপিকা, সংবাদ পাঠিকা, সিনিয়র সংবাদ পাঠিকা। এনটিভিতে তিনি সংবাদ পাঠ করেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় সংবাদ পাঠকদের সবচেয়ে বড় সংগঠন এনবিএর প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট, এবং তিনি রাজনীতির সাথেও কিন্তু জড়িত আছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সাথে জড়িত আছেন। তিনি আর কেউ নন, মুমতাহিনা হাসনাত ঋতু। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। তুমি কেমন আছো সুমাইয়া? এই তো ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি যে আপনি একদম নিউজ থেকে এসেছেন কিছুক্ষণ আগে। জাস্ট আমি ঘরে ঢুকেই বসে গেছি। রাইট। প্রথমেই যেটা জিজ্ঞেস করতে চাই আপনাকে, যে এই যে আপনার এতগুলো পরিচয়, কিন্তু কোন পরিচয়টা দিতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, একজন ভালো মানুষ নাকি একজন ভালো নারী হিসেবে? আমি না কথাটা শুনতে পাইনি, আরেকবার বলবে? বললাম যে এই যে আপনার এত বড় পরিচয়, এতগুলো পরিচয় আছে, কোন পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, একজন নারী, একজন ভালো নারী নাকি একজন ভালো মানুষ? ধন্যবাদ, খুব কঠিন প্রশ্ন করেছো। আমার অনেকগুলো পরিচয়, কিন্তু সব পরিচয় আসলে খুবই মানে ছোট পরিচয় আমার। আমি খুবই ছোট মানুষ। তারপরও বয়স হয়তো অনেকের বড়, বাট বেসিক্যালি ছোট মানুষ, খুব কম যোগ্যতা আমার। তারপরও আমি একজন ভালো মানুষ ছোটবেলা থেকে হতে চেয়েছি। আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি, বাট আমি নারী হিসেবে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু একজন ভালো নারী হিসেবে থাকতে চাই। খুব সুন্দর বলেছেন। এটাই যেন সব নারীদের জীবনের মূল মন্ত্র থাকে, সবার জীবনেই যেন মূল মন্ত্র থাকে, যে ভালো মানুষ হিসেবেই যেন সবাই থাকে। তো আপনার যে এই যে বর্ণাঢ্য একটা ক্যারিয়ার, আমরা জানি যে সংবাদ পাঠক হিসেবে আপনি কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেক অনেক দিন ধরে আপনি সংবাদ পাঠিকা হিসেবে এনটিভিতে নিয়োজিত আছেন। তো এই যে নিজের ক্যারিয়ারটা, সেটা কিভাবে শুরু করলেন সেটা একটু জানতে চাই আমরা। সংবাদের ক্যারিয়ার নাকি এমনি মিডিয়া কর্মী হিসেবে ক্যারিয়ার? সংবাদের শিল্পী ক্যারিয়ারটাই জীবন। শুনতে চাই প্রথমে। প্রথমে সংবাদের ক্যারিয়ারটা শুনতে চাই, তারপর যদি মনে হয় যে শিল্পী জীবনটা, শিল্পী জীবন কোনটা আগে এসছে, শিল্পী জীবন না সংবাদ ক্যারিয়ারটা আগে এসছে? শিল্পী জীবনই আমার আগে এসছে। তাহলে সেখান থেকে আবার শুনতে চাই। আমি আসলে বিটিভিতে, বাংলাদেশ টেলিভিশন, তখন একমাত্র টেলিভিশন চ্যানেল ছিল বাংলাদেশ টেলিভিশন। আমি 1979 সালে, আমি রিপিট করছি, 1979-এ আমার শিল্পী জীবন শুরু হয় কোনো মিডিয়ার মাধ্যমে, কোনো টেলিভিশনের মাধ্যমে। আমরাও পারি বলে একটি অনুষ্ঠান হতো ছোট শিশু শিল্পীদের জন্য। সাকিনা সারোয়ার প্রডিউসার ছিলেন তখন। ওই অনুষ্ঠানে আমার একটি নজরুল গীতি দিয়ে আমার প্রথম মিডিয়ার কাজ শুরু হয়। আর এখন 2020 পর্যন্ত টানা আমি চালিয়ে যাচ্ছি, থামিনি কখনো। প্রথমে আমার সঙ্গীত, মেইন ছিল আমার সঙ্গীত। তারপর আমি আসি উপস্থাপনায়। 1985 সাল থেকে আমি উপস্থাপনা শুরু করি। উপস্থাপনার পাশাপাশি আমি 1991 সাল থেকে বেতারে পপুলেশন সেলে সংবাদ পাঠ করতাম। আর ভিজুয়াল সংবাদ পাঠ করা শুরু করি হলো 2004-এর জানুয়ারি থেকে এনটিভিতে।
আপনি তো এখন পর্যন্ত আছি। বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন মানে সংবাদ পাঠক পাঠিকাদের সবচেয়ে বড় যে সংগঠন সেটার প্রেসিডেন্ট। তো সেই এনবিএ সম্পর্কে আমরা কিছু জানতে চাই আপনার কাছ থেকে। আহ এনবিএ হলো বাংলাদেশের যতগুলো প্রাইভেট স্যাটেলাইট চ্যানেল আছে এবং প্রাইভেট রেডিও আছে যেখানে সংবাদ পরিবেশন করা হয়, সেসব চ্যানেল এবং রেডিওর সংবাদ পাঠক পাঠিকাদের একমাত্র সংগঠন এনবিএ, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন। মানে সেটার 2011 সালে এটা প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডার অবস্থা থেকে আছি এনবিএ সাথে। আর 2019-এ এসে আমি প্রেসিডেন্টের দায়িত্ব নেই। এবং নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন এনবিএ এর মানে মূল মন্ত্র হলো আমরা সব প্রেজেন্টাররা একত্রিত থাকব, এক হয়ে ভালো কাজ করব, একে অপরের সুখে দুঃখে থাকবো এবং ভালো কিছু কাজ করব সমাজের জন্য। আমাদের দেশের কোনো ভালো কাজে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে শুধু আমরা নিউজ করব না, ভালো কিছু সামাজিক কাজ করব, ভালো কিছু আমরা যেহেতু এটাকে আমরা বলি যে অলাভজনক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান, সুতরাং এখানে কোনো রাজনীতি হয় না। এখানে শুধু মানে ভালো কাজের জন্য আমরা করেছি। বলতে পারো যে এটা আমাদের সংগঠন হলো আমাদের সমস্ত নিউজ প্রেজেন্টারদের একটা প্রাণের মানে মেলা। এখানে আমাদের প্রাণ সংগঠন, খুলে প্রাণের সংগঠন। করতে পারে, প্রাণের সংগঠন। আপনি তো বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় যে রাজনৈতিক দল আছে সেটির সাথেও যুক্ত, মানে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত। তো সেখানে আপনি প্রচার এবং প্রকাশনা কমিটিতে আছেন। তো সেই সম্পর্কে একটু জানতে চাই যে কিভাবে আসলে রাজনীতির সাথে জড়িত হলেন। আহ সুমাইয়া রাজনৈতিক পরিবারের মেয়ে এবং রাজনৈতিক পরিবারের পুত্রবধূ। আমি নিজে ছাত্রলীগ করেছি। ছাত্রলীগ আমার রক্তের মধ্যে, আওয়ামী লীগ রক্তের মধ্যে নৌকা। আমরা নৌকার ধ্বনি শুনে আমাদের জন্ম। তো আহ, মানে অটোমেটিকলি আমি যদি হয়তো কোথাও বসেও থাকতাম, আমার রাজনীতি জেগে উঠে আমার রক্তের মধ্যে। আমার বাবাও ছাত্রলীগের ভিপি ছিলেন এবং আমার দেশের বাড়ি মাদারীপুর, বৃহত্তর ফরিদপুরে। এবং আমাদের ফ্যামিলিতে মোটামুটি সবাই রাজনীতির সাথে জড়িত। পরবর্তীতে আমার বিয়ে হয়, আহ তুমি চিনবে, আহ স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের বড় ছেলের সাথে আমার বিয়ে হয়, আমি তার স্ত্রী। এবং পরবর্তীতে আমার হাজবেন্ডও পলিটিক্যালি ইনভলভড আছে। পরবর্তীতে আমিও সংযুক্ত হয়ে, আমার শ্বশুর মারা যাওয়ার পর আমিও সংযুক্ত হয়ে যাই রাজনীতিতে। মানে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে আসলে সবার জন্য রাজনীতিতে সহযোগিতা করেছি, প্রত্যক্ষভাবে মানে ইনভলভ ছিলাম না। 2001-এর ইলেকশনের নির্বাচনের সময় থেকে আমি প্রত্যক্ষভাবে আর কি জড়িত হয়েছি। আচ্ছা, তো এই এভাবে যে আমার রাজনীতিতে চলে আসা। আচ্ছা, এই যে সবাই আসলে দেখছে যে অনেক পজিটিভ এনার্জি নিয়ে আপনি মানে এত কিছু করেছেন বা এত কিছু করছেন, এই যে এই পজিটিভ এনার্জিটা, এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেয়েছেন? আমার সব কাজের সবকিছুর অনুপ্রেরণা ছোটবেলা থেকে আমার মা, পরবর্তীতে আমার হাজবেন্ড। এবং সমান গতিতে আমার হাজবেন্ড এবং আমার মা ভীষণভাবে আমাকে উৎসাহ দেয়। এমনকি আমার দুটো ছেলে আছে। আমার একটা ছেলে এ পড়ে আর একটা ক্লাস 9-এ পড়ে। ওরাও কিন্তু আমার ভীষণভাবে সহযোগিতা করে সব কাজে। এবং আল্লাহর রহমতে ওরা খুবই সোশ্যাল। মানে সব অনুপ্রেরণা মানে বলতে গেলে আসলে পারিবারিক ভাবে যদি সহযোগিতা না থাকে কোনো কাজেই এগোনো যায় না। এবং আমি একটা মানে কি বলবো, এতই একটা কালচারাল রাজনৈতিক ফ্যামিলি, বাট খুবই কালচারাল এবং সংস্কৃতি মনে একটা ফ্যামিলিতে আমি আছি, সেই ঘরে আছি, যার জন্য আমি আসলে খুবই স্বাচ্ছন্দ্যের সাথে সব কাজ সমান তালে আমি করে যেতে পারছি। খুব ভালো যে পরিবার থেকে আপনি সাপোর্ট পেয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন নিজের মার কাছ থেকে, নিজের স্বামীর কাছ থেকে। এটা অনেক বড় ব্যাপার একটা নারীর জীবনে। কিন্তু দেখা যায় যে অনেক সময় এই যে সাফল্যের পেছনে কিন্তু গল্পটা মানে অনেক কঠিন থাকে, অনেক কষ্টের সিঁড়ি বেয়ে কিন্তু এই সাফল্যের সিঁড়ির চূড়ায় কিন্তু আমরা আসি। তো সেই পেছনের সিঁড়ির গল্পটা একটু যদি আমাদেরকে বলেন যে জীবনে কি কখনো কোনো বাধা অতিক্রম করতে হয়নি? যেরকম কর্মজীবনে তেমনি পারিবারিক জীবনে এরকম কি কোনো বাধা আসেনি আপনার কখনো?
তুমি যেভাবে বলছো সাফল্য, আমি তো সফল এমন কেউ কিছু না, আমি খুবই নগণ্য একজন মানুষ। আহ মানে সফলতা কতটুকু এসেছে আমি বলতে পারছি না, তবে ভালোবাসা অনেক পেয়েছি, সহযোগিতা অনেক পেয়েছি। এবং আমি মনে করি যে আমি খুব লাকি এবং আমি খুবই সৌভাগ্যবতী একজন নারী, যে মানে বাধা একেবারেই পাইনি, শুধু সহযোগিতাই পেয়ে গেছি সহকর্মীদের কাছ থেকে, পরিবার থেকে। বলো, এটা একটা বড় একটা মানে ভাগ্যের ব্যাপার না? মানুষের বাধা আসে, আমার কিন্তু তেমন অবশ্যই। কোনো বাধা পেরোতে হয়নি। তবে কষ্ট করতে হয়েছে, কষ্ট করেছি, কাজের পিছনে সময় দিয়েছি, শ্রম দিয়েছি, এখনো শিখছি, আরো শিখবো। যতদিন আছি অত মৃত্যুর আগ পর্যন্ত শিখতেই থাকবো। সফলতা পাবো কিনা আমি জানি না, তো চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। বাকিটা তোমাদের সহযোগিতা তো থাকবেই। দেখো, তোমরাও কিন্তু আমার যত এই যে 650 নিউজ প্রেজেন্টার আছে আমাদের বাংলাদেশে, প্রাইভেট চ্যানেল এবং প্রাইভেট রেডিও, সবার কিন্তু অনেক ভালোবাসা আমি পাই, সম্মান পাই। তো সেটাই আমার মনে হয় যে আমার তো পথের কোনো বাধাই থাকে না। এবং এভাবে সবাই ভালোবাসা পেয়ে আমাকে প্রেসিডেন্ট বানিয়েছো তোমরা। তো আমি চাই যে আমি তোমাদের মানে যা আশা আকাঙ্ক্ষা বা সহযোগিতা আমার কাছ থেকে যেটা চাও, যে প্রেসিডেন্ট এমন হওয়া উচিত, প্রেসিডেন্ট এই কাজ করা উচিত, ওই কাজ করা উচিত, বা কারো কোনো প্রবলেম হচ্ছে আমাকে জানানো, মানে আমি চাইবো তোমরা আমার সাথে আহ আমার কাছে সবসময় যোগাযোগ করে জানাও যে ঋতু আপু, এই জিনিসটা করো, এটা হলে ভালো হবে। এটা আমার মানে চাচ্ছে সবাই। আমি সবসময় আমি লাগাতার চেষ্টা করছি যে সবার পছন্দ মতো কিছু করার। আর বাকিটা আল্লাহ ভরসা, আমি জানি না আমি কি করতে পারবো আর। নিশ্চয়ই আপনার কথাগুলো শুনছে আপনার যে প্রাণের সংগঠন এনবি এর কথা বলছেন, এবং অন্যান্য যারা আছে আপনার পরিচিত সবাই নিশ্চয়ই আপনাকে দেখছে এই অনুষ্ঠানটির মাধ্যমে। কারণ আমরা অলরেডি আপনার সাথে এই লাইভের লিঙ্কটি শেয়ার করে দিয়েছি, আপনি চাইলে লিঙ্কটি শেয়ার করতে পারেন। এবং আমরা জি। আশা করব যে আমাদের সাথে সংযুক্ত হতে চাইলে আপনারা যে কেউ আমাদের এই লাইভের নিচে কমেন্ট করতে পারবেন। আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আপনারা চাইলে আমাদেরকে জানাতে পারেন লিখে, আমরা এখানে পড়ে শোনানোর চেষ্টা করব। আর আপনি বলছিলেন যে আপনার জীবনে তেমন কোনো বাধা পেরোতে হয়নি, কিন্তু ব্যর্থতা নিশ্চয়ই এসেছে জীবনে কোনো না কোনো সময়, কোনো না কোনো পয়েন্টে হয়তো ব্যর্থতার কোনো গল্প আছে। সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন, কারণ কেউ ব্যর্থতার গল্পটা শেয়ার করতে চায় না কখনো, সবাই শুধু সাফল্যের না, গল্পটাই শেয়ার করতে চায়, ব্যর্থতা, কিন্তু ব্যর্থতা হতাশা তো কাজ করেই। ব্যর্থতা হতাশায় কাজ করে অনেক সময়। যেমন অনেক সময় আমাকে বলা হয় যে যে আপনারা এত বর্ণাঢ্য একটা রাজনৈতিক ফ্যামিলিতে আছেন, আপনারা হয়তো মন্ত্রী এমপি হননি, এসব বলে যখন, তখন একটু খারাপ লাগে। তারপর মনে করি যে না, আমি তো একজন কর্মী, আমি একজন একনিষ্ঠ কর্মী, আমি আমার আহ মানে আমি আমার দলের জন্য কাজ করে যাব। আমি এটা রাজনৈতিক পয়েন্ট থেকে বলছি সুমাইয়া, যে ব্যর্থতা, এটা ব্যর্থতা না, এটা আমার কাছে মাঝে মাঝে হতাশা হয়, মানুষের কথার চাপে হয়তো মনে হয়। কিন্তু আবার আমি নিজেকে সামলিয়ে নেই এভাবে যে সবকিছু আল্লাহর হুকুম, হয়তো আল্লাহ এটা দর্শক, আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি। এনবিএর প্রেসিডেন্ট মুনতাহিনা হাসনাত ঋতুর সাথে যে সংযোগটি ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আবারও সংযোগটি দেবার জন্য। আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত থাকতে চাইলে আপনারা লাইভটির নিচে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা আপনাদেরকে এই প্রশ্ন বা মতামতগুলো পড়ে শোনাবো। আর আমাদের আজকের এই লাইভটি যে পেজ দুটিতে যাচ্ছে সেটি আমাদের স্ক্রলেও দেখা যাচ্ছে, যে ইন্সপায়ারিং বাংলাদেশ যে আমাদের যে পার্টনারটি আছে তাদের ফেসবুক পেজে দেখা যাচ্ছে, এবং news360bd.com তাদের ফেসবুক পেজে, তাদের নিউজ পোর্টালে এবং তাদের ইউটিউব চ্যানেলটাতেও দেখা যাচ্ছে আজকের এই লাইভটি। আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন। আর আমাদের আজকের না, শুধু এই হার স্টোরি ইন্সপায়ারিং বাংলাদেশ প্রেজেন্টস হার স্টোরির স্ট্র্যাটেজিক পার্টনার আইসিটি ডিভিশন বাংলাদেশ গভর্নমেন্টের আইসিটি ডিভিশন এবং ডিজিটাল বাংলাদেশ। তো আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমরা সংযোগটি আবারও যুক্ত করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব। আমাদের এই অনুষ্ঠানটি সার্থক হবে যদি আমাদের এখানে যারা আসছেন, যারা অতিথি, যারা সফল নারী, যারা অসাধারণ সব নারী, তাদের এই গল্পগুলো
যদি অন্য নারীদেরকে অনুপ্রাণিত করে, তাহলেই আমাদের অনুষ্ঠান, আমাদের এই আয়োজনটি সফল হবে। আমরা চেষ্টা করছি আমাদের যেই আমাদের অতিথির সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করছি, আপনারা একটু অপেক্ষা করুন। আমরা আবারও সংযোগটি ফিরে পেয়েছি। বলছিলেন যে হতাশা, ব্যর্থতার কথা বলছিলেন আপনার জীবনে। তো অনেক হতাশার কথা শুনলাম। হতাশা থাকবে মানুষের জীবনে। সেই হতাশা পেরিয়ে মানুষ আলোর মুখ দেখে। সেটাই আশা করছি যে আপনিও আ সে আলোর মুখ দেখেছেন, সুমাইয়া, আমি আমি বলব। কথাটা শেষ করতে পারিনি। সেটা হলো, আচ্ছা। হতাশা আমাকে খুব ক্ষণিকের জন্য গ্রাস করে, বাট প্রতিটা হতাশা কিন্তু আমাকে, বা প্রতিটা মানে বাধা কিন্তু আমাকে আরো মজবুত করে। আমি মনে করি যে এই হতাশাটাকে কেন্দ্র করে আমি আরো মজবুত হই, এবং আরো পূর্ণ শক্তি নিয়ে এবং পূর্ণ উদ্যমে আমি নেমে পড়ি আমার কাজকে সফল করার জন্য। আমার কিন্তু হতাশা খুব ক্ষণিকের, খুব ক্ষণিকের, আমাকে এটাকেই যেন মজবুত করে। এটাই যেন আমার হয় মনে হয় সবসময় প্রতিটা আপনার মানুষেরই ক্ষেত্রে। এটা হওয়া উচিত, যে আমাকে এটা করা হতাশা উচিত। ধরলো বা মন খারাপ হলো, সেই মন খারাপটাকে কাজে লাগিয়ে সেটাকে আরো কিভাবে সাকসেসফুল করা যায় সেভাবে সুন্দর পদ্ধতিতে, সুন্দর ওয়েতে নেমে যাওয়া, যে আমাকে সফল হতেই হবে। তাহলে হয়তো আমার কাছে একদম। মনে হয় আমি সফল হতে পারবো। একদম ঠিক বলেছেন। অনেক আপনার গল্পগুলো শুনলাম। এখন একটু জানতে চাই যে এখন এই মুহূর্তে আসলে কি নিয়ে ব্যস্ত আছেন? কি নিয়ে কাজ করছেন? আহ আমি এই মুহূর্তে কাজ করছি, মানে বিভিন্ন আমার মানে আমার বিভিন্ন বিজনেসের সাথে আমি জড়িত আছি, সেই বিজনেস গুলোর কাজ করছি। প্লাস নিউজ তো পড়ছি, সপ্তাহে 3 দিন করে নিউজ পড়ছি। আবার নিজের তো একটা বড় সংসার, সংসারের কাজ তো রয়েছে। এটা তো আমাদের প্রতিটা নারীরই করতেই হবে। যতই মানে বাইরের কাজ করো না কেন, ঘরে এসে আমি মা, আমি স্ত্রী, সেই কাজগুলো তো আমাকে মাস্ট করতে হবে, যেটা অন্তত পুরুষদের করতে হয় না। সারাদিন বাইরে থেকে এসেও সুন্দর করে রেস্ট নিয়ে টিভি দেখে, নিউজ দেখে, প্রোগ্রাম দেখে করে, কিন্তু মা তো আর তা করতে পারে না। মা এসে কোন রকম হয়তো মানে ফ্রেশ হয়ে যে কিচেনে ঢুকে যায়, বাচ্চাদের জন্য খাবার রেডি করে, ডিনারটা রেডি করে। তো সেটার মধ্যে একটা আলাদা আনন্দ। অবশ্যই এটা আমাদের প্রতিটা মায়ের এটা দায়িত্ব, এটা তো আমাদের পালন করতেই হবে। তো এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকি। আর কোভিড এর কারণে রাজনৈতিক কাজগুলো একটু কমে গেছে। কোভিড-19 জন্য এই কাজগুলো যেহেতু এখন আম, জমায়েত হওয়া বা ইয়ে করাটা ঠিক না, সে কারণে সেই কাজগুলো কমে গেছে। কিন্তু এনবিএ এর কিছু কাজ নিয়ে আমি একটু ব্যস্ত আছি। যেমন আমাদের এনবিএ রেজিস্টার্ড না, গত 2011 থেকে 2019-এর মধ্যে আমাদের সংগঠন রেজিস্টার্ড ছিল না। আমি ওই রেজিস্ট্রেশনের পিছনে একটু দৌড়াদৌড়ি করছি, আরো ভালো কিছু মানে যাতে দিয়ে যেতে পারি। আর 1 বছর আমার মেয়াদ আছে, এই 1 বছরের মধ্যে তোমাদের সবাইকে যাতে ভালো কিছু উপহার দিয়ে যেতে পারি। এবং আমি যদি নাও থাকি এবং আমি যদি মরেও যাই, পরবর্তী প্রজন্ম জানে, যাতে দেখতে পারে যে এই ওয়েতে গেলে হয়তো সবাই ভালো থাকবে, সেরকম কিছু তৈরি করে রেখে যেতে চাই। এভাবেই আমার ব্যস্ততা। এবং আমরা তো জানি যে আপনি নিজেও একজন ফ্রন্ট লাইনার, মানে ফ্রন্ট লাইনার এই হিসেবে যে আপনি ব্রডকাস্ট জার্নালিজম বা সংবাদ পাঠের সাথে জড়িত আছেন এবং প্রতিদিন সংবাদ পড়ছেন। আহ, এই করোনার মধ্যেও, এই মহামারীর মধ্যেও কিন্তু আপনি প্রতিদিন একদিনের জন্য বন্ধ হয়নি। তো সেজন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই সেই দিক থেকে। এবং আপনি যেন সবসময় সেটি করে যেতে পারেন, সেটার জন্য শুভকামনা।
এবারে আমাদের একটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে র্যাপিড কোয়েশ্চেন। আমরা আমাদের গেস্টদেরকে এই র্যাপিড কোয়েশ্চেনগুলো করি। আহ, খুব সিম্পল কিছু র্যাপিড কোয়েশ্চেন, এটা আমরা চেষ্টা করব খুব শর্টে অ্যান্সার দেওয়ার জন্য, যেন খুব বেশি ব্রিফ করতে না হয়, খুব বেশি এক্সপ্লেইন করতে না হয়। তো প্রথমেই আহ, আপনি কি রেডি? আমি তাহলে শুরু করব। খুব কঠিন কিছু না। তোমার কথাটা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, তো এই জন্য শুনতে পাই না, মনে হয় তোমার ওখানে আচ্ছা, এখন কি নেটওয়ার্ক শুনতে একটু পাচ্ছেন সমস্যা আমাকে? করছে। হ্যাঁ এখন কি হ্যাঁ, ওই আমাকে যে শুনতে কথা ভেঙে পাচ্ছেন? যায় আর কি মাঝে মাঝে। হ্যাঁ, র্যাপিড এখন শুনতে কোয়েশ্চেন পাচ্ছি। করব আমরা এখন, র্যাপিড কোয়েশ্চেন করব। হ্যাঁ খুব শর্টে অ্যান্সার দিতে হবে। তো শুরু করব আমরা। হ্যাঁ, বেশি কঠিন প্রশ্ন করো না। না, খুব বেশি কঠিন প্রশ্ন করব না না। পারলে আবার লজ্জা হয়ে যাবে। আচ্ছা, না পারলে সেটা আপনি হয়তোবা প্রশ্নের উত্তর দিবেন না, সেটা আমরা ধরে নিচ্ছি। তো প্রথমেই জিজ্ঞেস করতে চাই যে আহ, সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আমি কঠিন প্রশ্ন। বেশি ভালোবাসি আমার দুই ছেলেকে। আচ্ছা, খুব ইজি প্রশ্ন ছিল, এটাই হওয়া উচিত। জীবনে সবচেয়ে অপছন্দ করেন কাকে? আহ অপছন্দ করার চেষ্টা করি না, তারপরও মানে আমি চাই না, আমি কোনো আল্লাহর সৃষ্টি কিছুকে অপছন্দ করতে চাই না। আমাকে এই কঠিন প্রশ্নটা করো। আমি সবাইকে ভালোবাসতে চাই, আমি সবাইকে ভালো জানতে চাই, সবাইকে স্নেহ করতে চাই এবং সবাইকে আপন করে রাখতে চাই। খুব সহজ একটা প্রশ্ন, প্রিয় পোশাক? আমার প্রিয় পোশাক শাড়ি, এবং আমার সালোয়ার কামিজও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, সব জায়গায় দৌড়াদৌড়ি করতে সুবিধা হয়। তবে শাড়ি তো আমাদের বাঙালি নারীর জন্য খুবই প্রিয় একটা পোশাক। প্রিয় রং? আমার সব রং খুব পছন্দ সুমাইয়া, জানো আমি কিছু আলাদা করে বলতে পারবো না, আমার এত মানে প্রতিটা রঙের প্রতি আমার এত ভালোবাসা যে আমি আলাদা করতে পারছি। আমার সাদাও পছন্দ, কালোও পছন্দ, লাল টুকটুকে, এমনকি হাওয়াই মিঠাই কালারও আমার খুব পছন্দ। আচ্ছা, তো স্পেসিফিক কোনো পছন্দ আমরা এখনো ডিটেক্ট করতে পারলাম না। প্রিয় না, আমি খাবার কি? নিজেই করতে পারছি না। আমার থাই প্রিয় ফুড খাবার? খুব পছন্দ। আমার থাই ফুড খুব পছন্দ। মানে কি বলবো, আমার এই যে সি ফুড যেগুলো আছে এগুলো আমার খুব পছন্দ, খুব লাইট খাবার আমার খুব পছন্দ, বেশি ভাজা ভাজি এগুলো আমার পছন্দ না। আচ্ছা, প্রিয় মানুষ পরিবারের বাইরে? প্রিয় মানুষ তো বললেন আপনার দুই ছেলে, কিন্তু পরিবারের বাইরে আপনার প্রিয় মানুষকে? পরিবারের বাইরে প্রিয় মানুষ হলেন বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় আপা শেখ হাসিনা। যদিও পরিবারের মধ্যেই উনি পড়েন আমাদের, তারপরও আমি ওনাকে বেশি পছন্দ করি। একদম। প্রিয় প্রবাসী, বেড়াতে যাবার শ্রদ্ধা করি, জায়গা? কলিজার মধ্যে রাখি। জি, অবশ্যই। অবশ্যই সবাই আহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শ্রদ্ধা। আহ, আমাদের সবার আইডল তিনি। প্রিয় বেড়াতে যাবার জায়গা কোথায়? প্রিয় বেড়াতে যাওয়া, আমার অনেক দেশে ঘুরেছি আল্লাহর রহমতে, আল্লাহর সৃষ্টি দেখেছি, কিন্তু প্রিয় বেড়ানোর জায়গা আমার মানে আমার কলকাতা খুব ভালো লাগে, এবং আমার থাইল্যান্ড খুব ভালো লাগে, বিশেষ করে ব্যাংকক। কারণ আছে, কলকাতায় শপিং করার জন্য আমার খুব ভালো লাগে, আর থাইল্যান্ড খুব ভালো লাগে শপিং আর খাবারের জন্য খুব ভালো লাগে। তাই সত্যি প্রিয় সবারই জায়গায়, আমেরিকা লন্ডন ভালো অনেক লাগে। জায়গায় যাই, বাট এই বাংলাদেশের দুইটা দেশ আমার খুব কাছাকাছি। ভালো লাগে। কেন রাইট, আমার মানে কারণ কলকাতায় এটা আমি একদম ছোটবেলায় বাংলাদেশের ছিলাম তো, কাছাকাছি খুব। কলকাতা আচ্ছা। কলকাতায় আমি ছিলাম ছোটবেলায়, এবং আমার মুখের ভাষা বা মুখের কথা প্রথম ফুটেছে এই কলকাতায়। আমার বাবা তখন বাংলাদেশ বিমানে ছিলেন, পোস্টিং ছিল কলকাতায়, তার জন্য আমার আচ্ছা প্রথম মুখের ভাষা কিন্তু ওখানকার। আচ্ছা আচ্ছা। আম, আপনার নিশ্চয় একটা ডাকনাম আছে, যেটা বাসার সবাই ডাকে, সেটা কি? ঋতু। সেটাই সবাই ডাকে? হ্যাঁ, এমনকি আমার নামটা এতই কঠিন ছিল স্কুল জীবন থেকে, মুমতাহিনা হাসনাত ঋতু। আমাদের স্কুলের টিচাররাও কখনো আমাকে মুমতাহিনা বলে ডাকে নাই, কলেজে না, ইউনিভার্সিটিতে না, সবাই আমাকে ঋতু বলে ডেকেছে, ফ্রেন্ডরাও ঋতু বলে ডেকেছে। শুধু এনটিভিতে জয়েন করার পর আমাদের হেড অফ নিউজ ছিলেন মুকুল ভাই, খায়রুল আনোয়ার মুকুল ভাই, উনি আমাকে পুরো নামে ডাকতেন মুমতাহিনা হাসনাত ঋতু, কিন্তু পরবর্তীতে উনি কিন্তু আমার নিউজে নাম শর্ট করে দিয়েছেন মুমতাহিনা ঋতু। আচ্ছা আচ্ছা। আহ, শখ, মানুষের জীবনে তো শখ আর ইচ্ছা থাকে, আপনার ইচ্ছা এবং শখ কি সেটা একটু জানতে চাই।
বুঝতে পারিনি। শখ, শখ, প্রিয় আমার শখ। শখ, রাইট। আমার শখ গান শুনতে আমার খুব ভালো লাগে, গান গাইতেও আমার ভালো লাগে, যদিও অনেকদিন গান করি না। আমার রান্না করতে আমি খুব পছন্দ করি, আমি মোটামুটি একজন বাবুর্চি। ছোটবেলাতে আমি ক্লাস 6 থেকে রেগুলার রান্না করি। আমার রান্না করতে খুব ভালো লাগে এবং ঘরে থাকতে আমার খুব ভালো লাগে। আমরা এর মধ্যে কিন্তু জানতে পেরেছি যে আপনার মানে শখ ইচ্ছাও জানতে পেরেছি এবং আপনার ট্যালেন্টও আমরা জানতে পেরেছি। তাই আমাদের র‍্যাপিড কোয়েশ্চেনের লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে হয় গান, কবিতা না হয় আবৃত্তি যেকোনো একটা কিছু করে শোনাতে হবে। সেটা খুব ছোট হলেও আমি যে রেডি করতে না, হবে। আমার আজকে সবচেয়ে প্রচন্ড মাথা ব্যথা, এই জন্য আমি রেডি না, একদমই রেডি না। আমি কোনো বললাম না, আবৃত্তি জাস্ট বা 5 কোনো মিনিট, কিছু? মাত্র 5 মিনিট আগে আমি মানে এসেছি তো ঘরে, যার জন্য আমি কিছু রেডি করতে পারিনি। আচ্ছা, আমার খালি গানের গলায় কথা গেয়ে মানে শোনালেও হবে। জাস্ট দুটো লাইন, যে কোনো একটা পরিচিত গান গেয়ে শোনালেও হবে। এখনই শোনাবো? হ্যাঁ, এখন। আকাশের মিটমিট তারাটা মিটমিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি, ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো ওই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। আমার আসলে খুবই মাথা ব্যথা আজকে, আমার গানের মানে একদমই মনোযোগ নেই। আপনি অন্য আরেকদিন পুরো গান শোনাবো। র্যাপিড ফায়ার রাউন্ড আপনি অতিক্রম করলেন, সেজন্য আপনাকে কংগ্রেচুলেশনস। ও ধন্যবাদ। মার্কস দিতে পারছি না, কারণ মার্কস দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য। আহ, তবে ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যে আপনাকে একটা মার্কস দেওয়ার জন্য, মানে আপনাকে না, আমাদের যারা গেস্ট আসবে তাদেরকে মার্কস দেওয়ার জন্য সেটা আমরা চিন্তা ভাবনা করে বের করতে হবে, কারণ কাউকে যদি কম দেই সে তখন মন খারাপ তাহলে তো করবে, এই জন্য পুরস্কারও রাখতে হবে, ভাবনার বিষয়। মার্কস দিলে পুরস্কারও রাখতে হবে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আহ, আসলে আমরা মানে খুব বেশি সময় আর নিব না আপনার। কয়েকটা প্রশ্ন করতে চাই, শেষ কয়েকটা প্রশ্ন করতে চাই যে কি নিয়ে স্বপ্ন দেখেন, কোথায় নিজেকে কোথায় দেখতে চান, নিজের আশেপাশের মানুষদের কোথায় দেখতে চান, নিজের যে প্রতিষ্ঠানগুলো বা যে সংগঠনগুলো করেন তাদেরকে কোথায় দেখতে চান? আমি সবাইকে খুব ভালো দেখতে চাই, ভালো অবস্থায় আছে, সবাই সুখে আছে, ভালোভাবে কাজ করছে, সততার সাথে কাজ করছে, এটা আমি সবসময় দেখতে চাই এবং নিজের চেষ্টা করি। আমি জানি না, হয়তো সবার মন রক্ষা করতে পারবো না, 100% তো সবার মন পাবো না, হয়তো বিরোধী তো থাকবেই, বাট হ্যাঁ, আমি আমার স্বপ্ন যে আমি দেশে মানে দেশের জন্য কিছু করতে পারবো, সমাজের মানুষগুলোর জন্য কিছু করতে পারবো। এবং আমি ছোটবেলা থেকে সমাজের আশেপাশে মানুষ মানে সবার জন্য কিছু করার চেষ্টা করে থাকি, এটা হয়তো সবাই অনেকেই জানে। কিন্তু মানে আমি আরো ভালো কিছু ভালো পর্যায়ে যেয়ে করতে চাই, কারণ একটা মানে অবস্থান থেকে হয়তো সবকিছু করা যায় না, কিন্তু একটা ভালো অবস্থানে গেলে অনেক কিছু করা যায়। কিন্তু আমি চেষ্টা করছি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি করে যাব। এবং আমার জন্য প্লিজ দোয়া করো যাতে আমি সফল হতে পারি এইভাবে, যে ভালো মানুষ হয়ে সফল হতে চাই, এবং অন্তত কারো মনে দুঃখ রাখতে চাই না, দুঃখ দিতে চাই না। এবং সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আমার প্রতি যদি কারো দুঃখ থাকে, কোনো ক্ষোভ থাকে, হতাশা থাকে, প্লিজ আমাকে সরাসরি বলুন, আমি আমাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ আমি মনে করি যে সে যদি আমার বয়সে ছোট হয় বা বয়সে বড় হয়, সে যদি আমাকে বলে, আমি যদি তাকে তার মনে দুঃখ মানে মেটাতে পারি, যে সরি অন্তত বলতে পারি, আমি মনে করি আমি এতে ছোট হয়ে যাব না। তো সুতরাং এই ভালো কাজগুলো মৃত্যুর আগে করে যেতে চাই, এবং আমার মৃত্যু যাতে ইমানের সাথে হয়, সেটা আমার স্বপ্ন। এবং আমার ছেলেগুলাকে সফল ভালো মানুষ হিসেবে দেখে যেতে চাই, এটা আমার মানে স্বপ্ন। আমরা তো আসলে জানি না ভবিষ্যতে কার কি হবে, তারপরেও কিন্তু আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। তো ভবিষ্যৎ ভবিষ্যতে নিয়ে চিন্তা আপনার করি, কোন, ভালোটা শিক্ষা দেওয়ার কি নিয়ে চেষ্টা চিন্তা করি করেন? সন্তানদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি, যাতে ফাউন্ডেশনটা মজবুত ভাবে তাদের গড়ে ওঠে, যাতে ভবিষ্যতে মানে খারাপ কাজ করতে গেলে অন্তত মায়ের কথা মনে করে
বা ভালো শিক্ষার কারণে যাতে খারাপ কাজে জড়িত না হয় সেই শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করছি। বাকিটা আল্লাহ ভরসা, আমি জানি না আমার কপালে কি আছে, তবে ভালো কাজ করার চেষ্টা করছি। আরেকটা প্রশ্ন কি করেছিলে? এটাই যে আসলে 5 বছর বা 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? নিজেকে যে আসলে কোথায় দেখতে চাই, একদম এখন যেভাবে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকের চেয়েই ভালো আছে আমি মনে করি। অনেকে অনেক কষ্ট করছেন, অনেক মানে রোগ যন্ত্রণায় ভুগছেন, অনেকে হয়তো বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন। আমি হয়তো তাদের চেয়ে অনেকটা ভালোই আছি বলতে গেলে। এটা দম্ভ করে বলছি না, সরি, এটা অন্যভাবে কেউ নেবেন না। বাট আমি বলতেছি যে সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে। আম, যে আমরা যেভাবে আছি, সবসময় বেঁচে আছি, এই যে এই করোনার যুগে এই 6 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত যে আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, নিঃশ্বাস নিতে পারছি, মানে এই সুযোগটা যে আল্লাহ দিয়েছেন, আমি মনে করি যে এটা মানে আমাদের জন্য বড় একটা পাওয়া, তাই না? আমাদের চোখের সামনে দিয়ে আমাদের অনেক কাছের মানুষ, অনেক আপন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন এই করোনায় আক্রান্ত হয়ে। আমরা হয়তো খুব দুঃখ প্রকাশ করছি তাদের মৃত্যুতে। এই কারণে আমি মনে করি যে আমি যেভাবে আছি এভাবেই যদি সারা জীবন চলে যাই, আমার মনে হয় আমার কাছে মনে দুঃখ থাকবে না আসলে। আর এখন যদি বলি যে আমরা আমি ওইটা হতে চাই, এটা হতে চাই, এই বয়সে 47 বছর বয়সে যদি আমি এটা হতে চাই, ওটা হতে চাই, এটা শুনলে আমার দর্শকরা হয়তো হাসবে যে ওইভাবে নিতে পারবে না। আমরা এই আমি ফাঁকে কিন্তু আপনার বয়সটাও জেনে নিলাম। হ্যাঁ, আমি আসলে নির্দ্বিধায় এটা বলি। আই আই ফিল প্রাউড যে আমি মানে এই ব্যাপারে অনেক লুকাতে নারীরাই আসলে এই পছন্দ করি না। বিষয়টা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে, দ্বিধাবোধ করে বলতে। না, আপনি আমি একজন করি না সাহসী একদম। নারী। আমরা এই বিষয়টি আমাদের জন্য খুব শিক্ষণীয় একটি বিষয় হয়ে থাকবে আশা করি। তো আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে। তো আমাদের আহ, যারা অডিয়েন্স আছে, বিশেষ করে যারা নারী আছে, আমরা চাই যে তাদেরকে অনুপ্রাণিত করতে। তো তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আমরা। তাদের উদ্দেশ্যে কিছু আ- বলুন। আমাদের দেশে কিন্তু নারীরা অনেক এগিয়ে গেছে, এবং আমি মনে করি পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশের নারীরা কিন্তু অনেক অনেকাংশে সফল। হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা থেকেই যায়, বাট মানে মানে পুরোপুরি ধরলে কিন্তু, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, আমাদের স্পিকার নারী, আমাদের শিক্ষামন্ত্রী নারী, মানে অনেক জায়গায় কিন্তু আমাদের নারীরা অনেক এগিয়ে গেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা অনুপ্রেরণা, তাই না? এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নারীদের ব্যাপারে, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য উনি কাজ করে যাচ্ছেন এবং প্রচন্ড সুযোগ দিয়ে যাচ্ছেন আমাদেরকে। এবং সব জায়গায় এত সুযোগ সুবিধা এখন নারীদের আছে। এই সময় যদি আমরা ভালো কিছু কাজ করে নিতে পারি, নারীদের প্রতি ইয়ে থাকবে যে আমার অনুরোধ থাকবে, প্লিজ আপনারা কেউ ঘরে বসে শুধু রান্না করে সময় নষ্ট করবেন না। ঘরে বসে, যেমন এখন তো অনেকে ইউটিউবার হয়েছে, অনেকে পেজ খুলছে, পোশাক এগুলো পেজ খুলে করছে, বুটিক হাউস করছে, কেউ পার্লার করছে, ই বিভিন্ন ভাবে কমার্স এগিয়ে সাইট যাচ্ছে। এবং করে অনেকে হুম, অনেক ই ধরনের কমার্স ব্যবসার ই সাথে কমার্স যুক্ত আছে। সাইটে কাজ করে এবং খুব ভালো করছে। যারা ওই যে ইউটিউবে লাইভ এগুলো করছে, ওরা কিন্তু বেশ ভালো আর্ন করছে ঘরে বসে। হ্যাঁ, একদম সামাজিক ঘরোয়া জিনিসগুলো অনেকে আমি অনেক দেখেছি অনেক সমালোচনা জায়গায়। করে, কিন্তু হুম। তারপরেও এটা আসলে উৎসাহ না না, দেওয়া ওই উচিত তাদেরকে। সমালোচনা সুমাইয়া, সমালোচনা তো একটা মানুষের একেবারে গুণাবলীর মধ্যে পড়ে যায়। কারণ এই সমালোচনার দিকে যদি আমরা তাকাই, কখনোই আমরা এগোতে পারবো না। সমালোচনা করবে, তুমি তোমার ভালো কাজ করো, বেশি সমালোচিত হবে। এবং তোমার একটা মানে কি বলবো, সমালোচনা করতে, তুমি ভালো কাজ করো, তোমার ঝগড়া করা লাগবে না, প্রচুর শত্রু মানে চারিদিকে জেগে উঠবে তুমি যত ভালো কাজ করবে। কারণ হলো ভালো কাজ, এবং আমি মনে করি পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, খারাপের সংখ্যা খুব কম। বাট আমার ধারণা, আমার মানে এটা একেবারেই নিজস্ব ধারণা, আমি মনে করি যে খারাপ মানুষগুলো আসলে খুবই সংঘবদ্ধ। তারা সংঘবদ্ধ হয়ে খারাপ কাজগুলো করে, যার জন্য খারাপ কাজগুলো সাকসেসফুল হয়ে যায়। কিন্তু আমাদের ভালোর সংখ্যা খুব বেশি, বাট ভালো মানুষগুলো খুব মানে কোয়াইট। তারা হয় কি, কোথাও ঝামেলা দেখলে ঘরে ঢুকে যায়। তারা কিন্তু ভালো মানুষ, কারো ক্ষতি করছে না, কিচ্ছু না। বাট ভালো কাজগুলো করার জন্য যে ঝাঁপিয়ে পড়া, সেই সংঘবদ্ধ কাজগুলো তারা করে না, ইউনাইটেড হয় না। যার জন্য ভালো কাজগুলো কম হচ্ছে, খারাপ কাজগুলো বেশি হয়ে যাচ্ছে। কিন্তু সবার প্রতি অনুরোধ থাকবে, প্লিজ আপনারা এগিয়ে আসবেন। আপনারা যেখানে যে অন্যায় দেখবেন,
বা যেখানে অন্যায় সেটা প্রতিবাদ করুন, ভালো কাজে ঝাঁপিয়ে পড়ুন। আপনারা ভয় পাবেন না, ওই যে ভয় পেয়ে আমি ঝামেলার মধ্যে জড়াতে চাই না, না রে বাবা আমি এসবের মধ্যে যেতে চাই না। না ভাই, এটা আপনারা ভালো মানুষ, কিন্তু আপনাদের এই ভালো মানুষ এটা কাজে লাগাতে হবে। তা না হলে ভালো কাজ হবে না। আমরা ঘরে বসে ভালো কাজ করে চিল্লালে হবে না, আমরা ট্রল করলে হবে না। আমরা সমালোচনা কম করব, ভালো কাজে উৎসাহ দিব, ভালো কাজে নিজেরা জড়িত থাকব, এবং ওই অল্প সংখ্যক গুটি কয়েক খারাপ মানুষকে নিজেদের ভালোত্ব দিয়ে পরাস্ত করব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপা আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক সুন্দর কথা বলেছেন। আশা করি আমাদের যারা দর্শক আছে, বিশেষ করে যারা নারী আছে, তারা আপনার কথা শুনে অনেক অনুপ্রাণিত হবে, তাদের অনেক উপকার হবে, তাদের অনেক ভালো হবে। তাহলে আমাদের আজকের এই আয়োজন সার্থক হবে। অনেক ধন্যবাদ আপা আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ, এবং এই প্রোগ্রাম যারা দেখছেন, দর্শক যারা, তাদেরকে আপনাদের অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল সবার জন্য। সবাই সুস্থ থাকবেন, এবং যতই আমরা এখন স্বাভাবিক জীবনযাপন শুরু করে দিয়েছি, তারপরও আমাদের সচেতন থাকতে হবে। আমাদের মাস্ক ব্যবহার করতে হবে নিয়মিত। আপনারা মনে করেন যে মাস্কটাও আমাদের একটা ফরজ কাজের মধ্যে পড়ে গেছে, এবং আপনারা সবাই সচেতন থাকবেন, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন, এবং আপনার পাশে প্রতিবেশী যারা আছেন সবার প্রতি খেয়াল রাখবেন, এবং সবাইকে বলবেন প্লিজ সচেতন থাকুন। এই সচেতনতা ভুলে যাবেন না, যতই স্বাভাবিক জীবন যাপন শুরু করেন, এর মধ্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং সুমাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ, এবং তোমরা যারা এই আয়োজনে আছো সবাইকে অনেক ধন্যবাদ, এবং সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকে ইন্সপায়ারিং বাংলাদেশ প্রেজেন্টস হার স্টোরি, এবং আপনারা দেখছেন এটি news360bd.com এবং ইন্সপায়ারিং বাংলাদেশের ফেসবুক পেজে। আগামী পর্বে আমরা চেষ্টা করব আরো কোনো এক অসাধারণ নারীর সাফল্য গাথা নিয়ে আপনাদের সামনে চলে আসার জন্য, এবং আপনাদের জন্য চমক থাকছে আমাদের আগামী পর্বে ভারত থেকে, পার্শ্ববর্তী দেশ ভারত মানে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের পরবর্তী অতিথি। এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমি সুমাইয়া। ধন্যবাদ সবাইকে।